দ্বাদশ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শরীর একটু খারাপ থাকায় গত শনিবারে তোমাদের ক্লাসটা দিতে পারি নাই। আজকে ক্লাসটা নিব, তোমরা একটু দেখে নিবে। যে আমরা আলোচনা করতেছিলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে, কিভাবে বাংলার মসনদ তারা দখল করে প্রায় 200 বছর যে পাক ভারত উপমহাদেশকে তারা শাসন করেছিল। যে আমরা গত ক্লাসগুলোতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগমন কিভাবে হয়েছে এটা আমরা আলোচনা করেছি। নবাব আলীবর্দী খান কিভাবে কোথা থেকে আসছে, এসে বাংলার মসনদ উনি বসেছিলেন। ওনার পরে ওনার কোনো পুত্র সন্তান না থাকা ওনার মেয়ে যে আমনা বেগমের কন্যা যে সিরাজকে যে ক্ষমতা দিয়ে যান, কিন্তু এই ক্ষমতা দেওয়াকে যে তার আত্মীয় স্বজন, তার আরও 2 কন্যা ছিল, ঘসেটি বেগম এবং রাবেয়া বেগম। রাবেয়া বেগমের পুত্র শওকত জং যে সেই বিভিন্ন কনস্পিরেসি ষড়যন্ত্র করেছিল, সাথে যে ঘসেটি বেগম ছিল এর সাথে এক শ্রেণী লোকজন যে তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। নবাব সিরাজ এ সকল ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে পারেন নাই, যার কারণে যে তার পতন ঘটে যায়। সিরাজ নবাব আলীবর্দী খাঁ যে জীবিত থাকাকালীন যে একজন আমোত্তবর্গ বলবো আমরা, যে তার নাম ছিল মেহেদি নিসার খান, সে সিরাজকে কুমন্ত্রণা দিয়ে যে নানার বিরুদ্ধে যে আজিমাবাদ দখল করার জন্য রওনা হন এবং জানকী রামকে দুর্গ ছেড়ে দেওয়ার জন্য বলেন। আমরা ভারতের মোগল ইতিহাসও দেখি যে সম্রাট আকবরের বিরুদ্ধে তার ছেলে, তারপরে সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে তার ছেলে, সম্রাট শাহজাহানের বিরুদ্ধে তার ছেলেরা বিদ্রোহ করেছিল। এখানেও আমরা দেখি সে বিদ্রোহের দাওয়ানল বা সে বিদ্রোহের যে সূচনা এখানেও দেখি। শেষ পর্যন্ত যে ওই দুর্গে যিনি দায়িত্বে ছিলেন যে জানকী রাম, তিনি আলীবর্দী খাঁ অত্যন্ত বিশ্বস্ত ছিল। তিনি যে সমস্ত দুর্গের দরজাগুলো বন্ধ করে দেয়, তবে সিরাজউদ্দৌলা যে ক্ষুদ্র একটি পথ দিয়ে প্রবেশ করে এবং সেখানে যে সিরাজের ভাগ্য বিপর্যয় ঘটল। তবে এই বিদ্রোহে যে মূল হোতা ছিল মেহেদি নিসার খান, যে তাকে তার সাথী সহ তাদেরকে নিহত হয় এবং সিরাজ সেখান থেকে পালিয়ে মোস্তফা কুলি খানের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। তবে হয়তোবা জানকী রাম যে নবাবের নাতি হিসেবে, দৌহিত্র হিসেবে যে তাকে যে বা সিরাজকে আঘাত করে নাই, বা তারা কুমন্ত্রণা দিয়েছিল তাদেরকে যে সরিয়ে দিয়েছে পৃথিবীতে। তো শেষ পর্যন্ত যা আলীবর্দী খান যে তার আরেকটা বিশ্বস্ত অনুচর ছিল যে আসাদুল্লাহ খান নামক একজন, যে মাধ্যমে সিরাজের সমস্ত যে বাড়ি দাবি মানে নিয়ে সিরাজ যে আশ্রয় নিয়েছিল মোস্তফা কুলি খানের বাড়িতে, সেখান থেকে আনা হয়। শহরে শেষ পর্যন্ত নাতি এই ভুল বুঝাবুঝি অবসান ঘটে। তারপরে 1751 বা 52 খ্রিস্টাব্দের দিকে যে আলীবর্দী খান যে সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী ঘোষণা করে যে তাদেরকে রাজস্ব প্রশাসন এবং তাকে রাজস্ব প্রশাসন এবং রাজস্বের ক্ষমতা প্রদান করা হয়। মিহিরে 30 বলে আব্বু ক্লাস নেয়, বললো মেহেরে ফোন করলে বলিও যে আব্বু ক্লাস নেয়। যাই হোক, আমরা বলতেছিলাম যে নানা নাতির বিদ্রোহের কথা আমরা বলতেছিলাম, যে শেষ পর্যন্ত অবসরে তাকে যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়। এরপরে যে
এর মাঝে যে যে সিরাজ কিছুটা ক্ষমতা পাওয়ার পর যে আলিবর্দী খান যে বাংলার যে ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কিত হয়ে পড়ে, যে তার মৃত্যুর পর যাতে সিরাজ নিশ্চিতভাবে রাজ্য পরিচালনা করতে পারেন সেদিকে তিনি মনোযোগ দেন, বা তার আসন্ন যে সকল যে বিপদের কারণ হতে পারে, এর ভিতরে অন্যতম আছে হোসেন কুলি খান হতে পারে, এবং আলিবর্দী খান তাকে যে যে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে নির্দেশ দেন। এখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে এখানে যে একটা ঘটনা আছে, যে বলা হচ্ছে যে যে এই হোসেন কুলি খান গসরি বেগমের সাথে হোসেন কুলি খানের অবৈধ সম্পর্ক ছিল। একটা কারণ ঐতিহাসিকরা বলতে চাচ্ছে। পরে হোসেন কুলি খান যে গসরি বেগমকে ছেড়ে সিরাজের মাতা আমিনা বেগমের সাথে আবার একটা নতুন সম্পর্ক করে, যে এটা নিয়ে যে এই পিছনে ঐতিহাসিকরা বলতে চাচ্ছেন যে গসরি বেগমের রহস্যজনক যে ভূমিকা ছিল। শেষ পর্যন্ত হোসেন কুলি খানকে যে হত্যা করা হয়, যে তাকে যে এখানে দুটো কারণ আছে, একটা হচ্ছে তার ভবিষ্যতে সিরাজের কারণ বলতেছে, আবার বলতেছে যে গসরের সম্পর্ক করে তাকে দিয়ে, এই দুই কারণে যে তাকে যে হত্যা করা হয়। তারপর আলিবর্দী খান ইতিমধ্যেই যে মারা যায়, যে 1956 সালে 9 এপ্রিল আলিবর্দী খান ইন্তেকালের পর যে 80 বছর বয়স এবং 15 এপ্রিল সিরাজউদ্দৌলা মসনদে উপনিবেশ করেন বা মসনদে বসেন, উপবেশন করেন মসনদে। এখন যেই আলিবর্দী খান যেই আশঙ্কা করেছিল যে সেই ষড়যন্ত্র কি নবাব সিরাজউদ্দৌলা যে ক্ষমতা বসেই যে সেই ষড়যন্ত্রগুলো আস্তে আস্তে অনুভব করতে পারে, বা আস্তে আস্তে সেগুলো যে শুরু হয়ে যায়। এর মধ্যে যে অন্যতম ছিল তার খালা গসরি বেগম এবং অপর খালা রাবেয়া বেগম এবং তার পুত্র শওকত জং। এরা নিজস্ব লোক, যে এক্ষেত্রে রাবেয়া বেগম চেয়েছিল তার যে 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 ছেলে শওকত জংকে যে ক্ষমতা বসাইতে, তবে শওকত জংকে পূর্ণিয়ার শাসনকর্তা নিয়োগ করা হয়েছে, তাকে একটু বাদ দিয়ে নেয়। এবং এখানে দুটি পক্ষ যে সৃষ্টি হয়ে যায়, যে একটা হচ্ছে যে সিরাজকে উৎখাত করে ক্ষমতাটা অধিষ্ঠ হওয়ার লক্ষ্যে দেখা যাচ্ছে যে গসরি বেগম, মীর কুদ্দুতুল্লাহ, মীর শরফুদ্দিন, মীর গোলাম আলী এরা এদের সাথে যুক্ত হয়, ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমাদের একজন ঐতিহাসিক ডক্টর এম.এ. রহিম বলেন, আলিবর্দী রাজত্বের শেষের দিকে যে দেখা যাচ্ছে যে সিরাজউদ্দৌলাকে মসনদ উত্তরাধিকার থেকে বঞ্চিত করে তার পালিত পুত্র সিরাজউদ্দৌলার ভ্রাতা ইকরামউদ্দৌলা পুত্র মুরাদউদ্দৌলাকে মসনদে উত্তরাধিকারী করার পরিকল্পনা করে, অর্থাৎ তাকে সিরাজকে জানে। এই কথা জানতে পেরে সিরাজ মতিঝিল প্রাসাদে যান এবং শুক্রের খালাকে সেখান থেকে নিয়ে আসেন। গসরি বেগমের স্বামী প্রয়াত ঢাকার নবাব মুয়াজ্জিজ মোহাম্মদের সময় রাজস্ব বিভাগে রাজবল্লভ ছিলেন তার সহকারী। তার সহকারী ছিল এই রাজবল্লভ, যে গসরি বেগমকে অত্যন্ত যে প্রিয় পাত্র ছিল। দেখা যায় যে সেও সিরাজের উৎখাতে যোগদান করে, এবং আলিবর্দী খান জীবিত থাকা রাজবল্লভ তার ছেলে যে কৃষ্ণদাসকে 53 লক্ষ টাকা ধন সম্পদ দিয়ে কলকাতায় ইংরেজদের কাছে পাঠিয়ে দেয়। এবং যেখানে ডক্টর সুনীল চৌধুরী বলেন যে আলিবর্দীর মৃত্যুর মাসখানেকের আগে কৃষ্ণদাস কলকাতা পৌঁছে গেলেন। এখানে যে ইংরেজদের সাথে যে নবাব সিরাজউদ্দৌলার যে দ্বন্দ্ব হয়, সেখানে এইটাও একটা কারণ, বা তার পলাশী যুদ্ধে এটাও একটা কারণ। এইভাবে দেখা যাচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলার পক্ষ বিপক্ষ দুটি যে পক্ষ হয়ে যায়। এরপরে যে ইংরেজেরা যে কলিকাতা যে ইউরোপে তখন 70 যুদ্ধ চলছিল, 1756 খ্রিস্টাব্দে
এইটাকে কেন্দ্র করে এই যে বাংলাদেশে বা বাংলায় যে ফরাসি এবং ইংরেজদের মাঝে যে একটা প্রতিযোগিতা শুরু হয় ঘাঁটি করার জন্য, যে ইউরোপে ফরাসি বিপ্লব যখন হচ্ছে, তখন এই ভারত উপমহাদেশ যে ইংরেজরা ছিল, আমরা আগে আলোচনা করেছি যে ইংরেজদের সাথে ফরাসিদের দ্বন্দ্ব হয়েছে, ফরাসিদেরও হয়েছে, পর্তুগালদের সাথে হয়েছে, ওলন্দাজদের সাথে, ইংরেজদের সাথে সবারই মোটামুটি দ্বন্দ্ব হয়েছে। এমন এই সপ্তবর্ষব্যাপী এই যুদ্ধ, তোমরা জানো যে, বা আমরা জানি, ফরাসি যুদ্ধ পূর্বে ইউরোপে বছর পর বছর যে সেখানে যে যুদ্ধ চলছিল, যে যুদ্ধ চলছিল, সেই সকল যুদ্ধের মধ্যে এটা একটা যুদ্ধ। এই যুদ্ধের সময় ফরাসি এখানে যে ঘাঁটি করতেছিল, এবং নবাব এই এদেরকে ঘাঁটি করার জন্য নিষেধ করছে, কিন্তু সেক্ষেত্রে ফরাসিরা সেটা মেনে নিয়েছে, কিন্তু ইংরেজরা সেটা মেনে নেয় নাই। ইংরেজরা মেনে নেওয়াতে যে 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 সিরাজ তার দূত নারায়ণ সিংকে তার দূত পাঠাচ্ছে, নারায়ণ সিংকে সে অপমান করেছে। তখন সেখানে একটা লেখা আছে যে নারায়ণ সিং নবাবের কাছে এসে যে কথাগুলো বলেছেন, আমি সরাসরি বই থেকে বলছি সে কথাগুলো, যে সামান্য কয়েকজন বণিক যারা এখনো পর্যন্ত তাদের পাছা ধুইতে শেখেনি, ওরা যদি রাজার আদেশের উত্তরে তার দূতকে বহিষ্কার করে দেয়, তবে আমাদের আর কি সম্মান অবশিষ্ট থাকে। নারায়ণ এসে নবাবকে যে এই কথা বলছে, যে সামান্য কয়েকজন বণিক যারা এখনো পর্যন্ত তাদের পাছা ধুইতে শেখেনি, যে একটা লজ্জাস্কর কথা, যে ওরা যদি রাজার আদেশের উত্তরে তার দূতকে বহিষ্কার করে দেয়, তবে আমাদের আর কি সম্মান অবশিষ্ট থাকে। অবশ্যই ইংরেজদের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ ছিল, যে নবাব হওয়ার সাথে সাথে তারা নবাবকে সম্মান প্রদর্শন করে না এবং অভিবাদন জানায় নাই নবাবের। যে যে পরে আমরা সেটা আরো দেখব, যে নবাব সিরাজউদ্দৌলা বা পলাশী যুদ্ধের যে কারণগুলো আছে, সেই কারণে যে নবাবের প্রতি ইংরেজদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, দত্তকে অপব্যবহার, নবাবের শত্রু কৃষ্ণদাসকে ইংরেজদের আশ্রয় দান, দেশীয় ষড়যন্ত্রে ইংরেজদের যোগদান, সর্বোপরি ইংরেজদের সাম্রাজ্যবাদী নীতি, এগুলো পলাশী যুদ্ধের কারণ ছিল। তবে এই কথা সত্য, আমি ইতিহাস পড়ে আপাদমস্তক দেখলাম, এই দেশের এক শ্রেণীর লোক যদি ইংরেজদেরকে সাহায্য এবং সহযোগিতা না করত, তাহলে তারা এই দেশের মসনদ দখল করতে পারতেন না। এটাই হচ্ছে আমাদের বা এই বাংলা বা এই ভারত বঙ্গোপসাগরের মানুষের দুর্ভাগ্য। একজন মন্তব্য করেছিল যে ইংরেজরা যখন সিরাজকে ধরে নিয়ে যাচ্ছে, তখন তার রাস্তার দুই পাশে যে লোকগুলো, এই লোকগুলো যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলেও সিরাজকে ইংরেজরা ধরে নিয়ে বন্দি করতে পারে না, কিন্তু তারা কি একদম স্ট্যাচুর মতো দেখেছিল, আর বাংলার শেষ নবাবকে এইভাবে নিয়ে যাচ্ছে। তোমরা জানো না হয়তোবা, যে ফরাসি বিপ্লবের যে ষোড়শ লুইকে যে নিয়ে যাচ্ছে বাস্তিল দুর্গ থেকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, তখন ঐতিহাসিকরা মন্তব্য করেছিল যে মনে হচ্ছে যেন ফরাসি রাজতন্ত্র যে শেষ কফিনটুকু যে বুকে ফেরেক মেরে দিবে, সেই কালো যে উক্তিটা ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলঝল করছে। সেই থেকে ফ্রান্সে যে ফরাসি বিপ্লব, তোমরা যদি ফ্রান্সের বিপ্লব ও ফরাসি বিপ্লব করতে যাও, সেখানে দেখবে যে সেই কি মর্মান্তিক দৃশ্য, একজন নবাবকে, একজন রাজাকে সেই সিট করে শুয়ে পা ধরে গিলোটিনে হত্যা করা হচ্ছে, অথবা ফাঁসি। এখন আধুনিক যুগে সেটাকে ফাঁসি কাষ্ট, তখন সেটাকে গিলোটিন বলা হচ্ছে। এটা মৃত্যুদণ্ড কার্যকরী একটা যন্ত্র। এটা অত্যন্ত ধারালো একটা যন্ত্র, যে এই উপর করে শুয়ে যে উপর থেকে ওই যে যন্ত্রটাকে বা ওই তিরিশটা বা ওই ছুরিটাকে ফেলে দিলে মস্তক একদিকে চলে যায়, দেহ একদিকে চলে যায়। এটা হলো গিলিটিন। তোমরা ইউরোপের ইতিহাসে যদি পড়ো, সেখানে তোমরা দেখতে পাবে যে আমরা বলতেছিলাম যে সিরাজকে নিয়ে যাচ্ছে, যে তারা যদি যাবে, তাই নবাব সিরাজউদ্দৌলাকেও তারা এইভাবে নিতে যে পারে না, এবং মনে হচ্ছে যেন বাংলার শেষ
যে স্বাধীনতার সূর্য নবাব সিরাজউদ্দৌলা যে যাওয়ার সাথে সাথে যেন অস্তমিত হয়ে যাচ্ছে, বাস্তবে তাই দেখা গেল। পরবর্তী পর্যায়ে যে মীর জাফর বা মীর কাসেম আসছিল, তারা তাদের সাথে ষড়যন্ত্র। আমি এই জন্যই পলাশী যুদ্ধটা আলোচনা করতেছি যে যে তোমরা অনেকেই পলাশী যুদ্ধের ব্যাকগ্রাউন্ড কত সালে হয়েছে, কি হয়েছে জানো না, সেই জন্য বা আমাদের বইতে সামান্য একটু ইঙ্গিত আছে, এত বিস্তারিত নাই। পলাশী যুদ্ধ বা বক্সারের যুদ্ধ, এই দুটোর উপর প্রশ্ন থাকে, যে একটা না একটা প্রশ্ন থাকে। সেই নিয়ে এই দুটো যুদ্ধ ভালোভাবে আলোচনা করতেছি। এই দুটি যুদ্ধের সাথে আমাদের যে স্বাধীন সার্বভৌমত্ব আমাদের জড়িত আছে, যে আমাদের যে অস্তিত্ব জড়িত আছে, সেজন্য এবং এইটা জানতে হবে যে কাদের পড়াশোনায়, কাদের আশ্রয় প্রশ্রয় ইংরেজরা এই সুদূর সাত সমুদ্র তের নদী পার হয়ে যে বাংলা দখল করে বাণিজ্য করতে এসেই, তার আগেও তো আসছে, ফরাসিরা আসছে, পর্তুগিজরা আসছে, ওলন্দাজরা আসছে, দাসেরা আসছে, তারা তো এরকম করে নাই। যে কিন্তু তারা করেছে সেটা এই দেশের এক শ্রেণীর লোকদের সাহায্য এবং সহযোগিতার কারণে সেটা যে সম্ভব হয়েছে। সেজন্যই যে আমরা আলোচনা করতেছি, এই ইতিহাস আমাদের যে জানতে হবে, যে সেজন্য আমরা আলোচনা করতেছি। এবং তারপর নবাব কি করলেন, যে নবাব যে 1756 খ্রিস্টাব্দে ছোটা যে কাশিম বাজা কুটি, ইংরেজদের যে কুটি ছিল সেটা দখল করে নেয় এবং কলিকাতা দখল করে নেয় এবং যে ঢাকার নবাবকে বলছে যে ইংরেজদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য। আমাদের ঢাকায় ওইদিকে কাশিমবাজার, কলিকাতার কাশিমবাজার কুঠি দখল করে নেয়, আর এদিকে ইংরেজদের যে সকল সম্পত্তি ছিল বাংলায় আমাদের এই ঢাকায়, সেগুলো সব কিছু দখল করে নিতে হবে। যে জেসারত খান নবাবী পুরো আদেশ পালন করে আংশিক আদেশ পালন করেছিল। তখন ঢাকার নবাব ছিল যে জেসারত খান নামক একজন ব্যক্তি, ঢাকার তখন নবাব ছিল, সেই কাজটা করে তিনি ইংরেজদের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেন, কৌশলে ইংরেজদের ফরাসি কুঠিরে পালিয়ে যেতে সহায়তা করেন। ইংরেজদেরকে উনি সাহায্য সহযোগিতা করে। এই যে আমি আগেই বলেছি যে আমাদের এই দেশে কিছু লোক যে বিশ্বাসঘাতকতার কারণে তারা সম্ভব হয়েছে। এবং নবাবও যে কলিকাতার দিকে অগ্রসর হন, তো পরে শেষ পর্যন্ত যেই এখানে কলকাতার যে ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল, সেই দুর্গ দখল করে নিয়ে 20 জুন 1956 খ্রিস্টাব্দে সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এবং শেষ পর্যন্ত ইংরেজদের যে বা নবাবের এই আগ্রাসী নীতি দেখে যে গভর্নর ড্রেক যে পালিয়ে জাহাজে আশ্রয় গ্রহণ করেন। এইভাবে যে সেই ইংরেজরা যখন কলিকাতাতে যে উচ্ছৃঙ্খলা আচরণ করতেছিল, বা কলিকাতা সেখানে দুর্গ নির্মাণ করার জন্য নিষেধ করা হয়েছিল, তখন তারা না শোনাতেই নবাব অভিযান করে সেই কলিকাতা দখল করে নেয়। এই দখলের পরে এখানে একটা ঘটনা ঘটছে, যেটাকে অন্ধকূপ হত্যা বলা হয়। অন্ধকূপ হত্যা বলা হয় এটাকে। যেখানে যে জেড হলওয়েল ছিলেন ইংরেজ জমিদার, একে সহ বন্দী করা হয়েছে। যে সিরাজউদ্দৌলা যেদিন ফোর্ট উইলিয়াম আক্রমণ করেন, তার আগের দিন হলে কলকাতার গভর্নর এবং সামরিক বাহিনী প্রধানের পদ লাভ করেন। ডক্টর মুনতাসির মামুনের ইতিহাসে লেখা আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, যেটাকে অন্ধকূপ হত্যাকাণ্ড নামে অভিহিত করা হয়ে থাকে। এই জন্য এটাকে নবাব সিরাজউদ্দৌলাকে দায়ী করা হয়ে থাকে। তো এখানে যে কথা আছে, দুই দিকেরই কথা আছে। যারা দুর্গে আটক ছিল সেখানে 147 জন সৈন্যের মধ্যে 23 জন ছাড়া বাকিরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আসলে সেখানে কি ঘটেছিল? ঐতিহাসিকরা বলতেছেন যে দুর্গে পতনের পরদিন রাতে দুর্গের ভিতরে মদ খেয়ে মাতাল হয়ে কিছু ইংরেজ উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে দেয়। আর পতনের আগে তারা সেখানে যে মদ খেয়ে তারা যে এরপর যেই নবাবের প্রহরীদের সাথে অভদ্র যারা ব্যবহার শুরু করে দিত, নবাব তাদের একটি করে আটক রাখার নির্দেশ দেওয়া।
নির্দেশ দেওয়া হয় এবং যেই গড়টিকে যে উচ্ছৃঙ্খ ইংরেজে আটকিয়ে রাখা হয়েছিল তার দৈর্ঘ্য ছিল যে উনি বলছেন যে তাদের একটি ঘরে যারা উচ্ছৃঙ্খল, যারা মাতাল হয়ে আসছে তাদেরকে, তবে এখানে সংখ্যাটা বলা নাই যে কতজনকে এখানে আটকিয়ে রেখেছিল সিরাজের নির্দেশে। সেখানে এই দৈর্ঘ্য ছিল 18 ফুট, প্রস্থ ছিল 14 ফুট 10 ইঞ্চি ছিল। যে এখানে একটি কথা উল্লেখ করা যেতে পারে যে ইংরেজরা তাদের উচ্ছৃঙ্খল সৈন্যদের শাস্তি দেওয়ার জন্য এই গড়টি ব্যবহার করা হতো। আরও একটা যুক্তি আছে যে যাদের সৈন্যরা এই ঠিকই আছে যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে অন্য একটা দেশ আগ্রাসন করা, সেখানে নিজেদের ছেলে মেয়ে ফেলে পরিবার পরিজন সেখানে কয়জন বা মেনে নেবে, অথবা এই সৈন্যরা সেখানে বিদ্রোহ করতে মানতে চাইতো না, যে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য এই ঘরে আগে আটকিয়ে রাখা হতো। এই গড়টির নাম ছিল ব্ল্যাক হোল। তাদের ব্ল্যাক হোল এইখানে যে তাদের যে সৈনিক সহ যে হলকে আটকিয়ে রাখা হয়েছিল, যে মুক্তি পেয়ে হলে রটনা করে দেন, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। সে বলে 170 জন সৈন্যের মধ্যে 23 জন ছাড়া বাকি সবাই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। উনি ওখান থেকে তাই উনি বেঁচে ছিল কিভাবে? এবং সিরাজ কতজনকে আটকিয়ে রাখা ছিল এই কথা ইতিহাসে নাই, কিন্তু অন্যরা বলছে 174 জন সৈন্য। অন্যদিকে তারা সেটাকে যে তারা মদ খেয়ে সেখানে উচ্ছৃঙ্খল আচরণ করতেছে ইত্যাদি, আবার বলেছে ব্ল্যাক হোল তাদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য সৈন্যদের আটকিয়ে রাখা হতো। তাহলে এই ঘটনার জন্য সিরাজ বা নবাব কতটুকু দায়ী? এবং ঐতিহাসিকরা সেখানে আরো বলছেন যে নিরপেক্ষ ঐতিহাসিকরা বলছেন সেখানে এই ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। এটা ভিত্তিহীন যে যে বিজয়ের পর নবাবের নাম রাখেন আলীনগর, আর মানিক চাঁদের উপর দিলেন এর শাসনভার। বিজয়ের পর এটার নাম দিল আলীনগর এবং মানিক চাঁদের উপর এবং নবাব রাজধানী মুর্শিদাবাদে ফিরে যায়। উনি আবার মুর্শিদাবাদ কলিকাতা দখল করে মুর্শিদাবাদে ফিরে যায়। কলিকাতা পতনের সংবাদ পৌঁছলেই যে অন্যান্য ইউরোপীয়রা ভীত হয়ে পড়ে। ডক্টর সুনীল চৌধুরী বলেন যে কলিকাতা দখল করার পর মুর্শিদাবাদে ফেরার পথে সিরাজউদ্দৌলা ওলন্দাজদের কাছ থেকে যে 4 লক্ষ এবং ফরাসিদের থেকে 3 লক্ষ নজরানা গ্রহণ করেন। কলিকাতায় ইংরেজ কোষাগারে সিরাজ মাত্র 40,000 টাকার মতো পান। যাই হোক, এটা হয়তোবা ওই যে আগেই বলেছি যে ইংরেজদের সাথে ফরাসিদের ওলন্দাজদের দেওয়া হয়েছিল, সেজন্য তাদেরকে পরাজয় করার পর তারা তাকে উপঢৌকন বা উপহার দিয়েছিল ফরাসি এবং ওলন্দাজেরা। এদিকে পূর্ণিয়ার শাসন করতেছিল শওকত জং এবং সেও বিদ্রোহ ঘোষণা করে, তার খালাতো ভাই, সিরাজের খালাতো ভাই, এবং সেটা শুনে সিরাজ খুবই ব্যথিত হন যে আপন খালাতো ভাই যে সে যদি বিদ্রোহ করে তাহলে সে কোন দিকে যাবে। এইখানে যে মীর জাফর, ঘসেরি বেগম আর জগৎ শেঠের উস্কানিতে শওকত জং বিদ্রোহ করে। মীর জাফর হলো জানুয়ারির সেনাপতি হয়েছিল, ঘসেরি বেগম খালা, জগৎ শেঠদের উস্কানিতে। তো তাকে উনি দমন করা ছাড়া তার কোনো ছিল না। তাকে দমন করা, যুদ্ধ না করার জন্য নবাব চেষ্টা করেন, কিন্তু বাস্তবে শওকত জং তা মানে নেই। শওকত বারবার আবৃত্তি করতে থাকে এই বলে, আমি যদি সুনামের সঙ্গে মরি তবে তাই হবে ঠিক। আমার দেহের অধিকারী মৃত্যু, আমার নামটা থাকা আবশ্যক। অবশেষে যুদ্ধে দাম বেজে উঠল। মণিহারের যুদ্ধে শওকত জং পরাজিত নিহত হয়। নবাব সিরাজ স্বর্ণখচিত জলযানে ফেরেন মুর্শিদাবাদে। অর্থাৎ শওকত জং মারা যায় এবং পূর্ণিয়া তার দখলে আসে। এই ফাঁকে উনি যেই ডক্টর মুনতাসির মামুনের বাসায় একটা কথা আছে যে 2,2.5 লক্ষ টাকা ব্যয়ে দিল্লি থেকে ফরমান আনিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হলেন আইনসম্মতভাবে। আমরা দেখেছি যে সুলতান মাহমুদও দিল্লি আব্বাসীয় খিলাফতের ফরমান লাভ করেছিলেন। তখন বাংলার মুসলিম শাসন, যে তখন ভারত মহাদেশে মুসলিম শাসন সুদৃঢ়ভাবে
প্রতিষ্ঠিত হয় নাই। তারা আসছে ঠিকই, তারা 1206 খ্রিস্টাব্দের দিকে দিল্লিতে মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত হয়, কিন্তু তারই সুপ্রতিষ্ঠিত হয়েছিল। তখন যে সুলতান মাহমুদ যখন যে বাংলা অভিযান করতেছিল, সুলতান মাহমুদ যখন ভারতবর্ষ অভিযান করতেছিল, তখন আব্বাসীয় খেলাফত ছিল। তখন দিল্লিতে মুসলিম সালতানাত বলো বা মোগল তারা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়নি। তখন আব্বাসীয় খেলাফত থেকে সুলতান মাহমুদ যে নিয়ে আসছিল, সুলতান মাহমুদ যে ইয়ামানি তলবা আমির মিল্লাত উপাধি নিয়েছিল সুলতান মাহমুদ। আর সিরাজদৌল্লা যে মোগলদের থেকে যে একটা উপাধি নিয়েছিলেন, বা সেখানে তার যে প্রতিনিধি হিসেবে যে নিয়েছিল, যে সেখানে অনেক অর্থ ব্যয় হয়েছে বলতেছেন, যে আইনসম্মত আমরা জানি যে বাংলাটা সবসময় স্বাধীনভাবেই ছিল। তবে সম্রাট আকবরের রাজত্বকালে যে বাংলা দিল্লির সাথে যে সংযুক্ত হয়েছিল, এটা আমি পিছনে আলোচনা করে আসছিলাম, যে কিন্তু এরপর থেকে যে বাংলা ওনার পর আবার যে আমরা স্বাধীন নবাবী আমল থেকে শুরু করছি, যে স্বাধীন নবাবী আমল মুর্শিদ কুলি খান থেকে যে শুরু হয়েছে স্বাধীন নবাব। যাই হোক, যে সেখানে নবাব হলেন, এবং এরপর মোগল সম্রাট যে তাকে উপাধি দিয়েছিল, যে নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হায়বজং বাহাদুর, তার উপাধি বলো, তার নাম বলো, এটাই সিরাজুল পুরো নাম নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা মির্জা কুলি খান হায়বজং বাহাদুর, এই উপাধি উনি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই। যে যে বাংলার ইংরেজদের সাথে যে নবাবের যেভাবে সংঘর্ষটা শুরু হয়ে যায়, আবার সেই কলকাতা ইংরেজরা পুনর্দখল করে, এবং পুনর্দখল করে এই থেকে যে সিরাজের আস্তে আস্তে যে ভাগ্য বিপর্যয় করতে থাকে, তাও যে আমি আগেই বলেছি যে কিছু এদেশীয় যে ইংরেজ অনুগত বা সিরাজের কর্মচারী, তাদের সহযোগিতায় তারা এই কাজটুকু যে করেছে, যার ফলে শেষ পর্যন্ত যে ইংরেজরা কলিকাতা দখল করে ফেলে, এবং ইংরেজদের সাথে যে সিরাজদৌল্লা যে একটি সন্ধি হয়, যেটাকে যে আলীনগরের সন্ধি বলা হয়ে থাকে। যে যাই হোক, যে আমরা আগামী ক্লাসে যে আলীনগরের সন্ধিতে কি কি ছিল এগুলো নিয়ে আমরা কথা বলবো। তোমরা যে সিরাজদৌল্লা যে পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল, যে আলীবর্দী খান কে ছিলেন, নবাব সিরাজদৌল্লা কে ছিলেন, যে নবাব সিরাজদৌল্লার মায়ের নাম কি ছিল, যে আলীবর্দী খানের স্ত্রীর নাম কে ছিল, যে আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল কিনা, যে সেটা তোমরা জেনে নিবে। যে তারপর যে সিরাজ কাকে বিয়ে করে, তার স্ত্রীর নাম কি ছিল, তার এটা নিয়ে একটু কথা আছে। ঐতিহাসিকরা কিছুটা যে বিয়ের ব্যাপারে একটু কথা বলতে চাই, যে 1745 বা 46 সালে আলীবর্দী খান সিরাজকে বিবাহ করে দেন যে সম্ভ্রান্ত বংশীয় ইরাজ খানের কন্যার সাথে। খুব সম্ভবত এই বেগমের নাম ছিল দাতুন্নিসা, তবে ইতিহাসে উনি লুৎফুন্নেসা হিসাবে বেশি পরিচিত। লুৎফুন্নেসাই দাতুন্নিসা, তবে ইতিহাসে লুৎফুন্নেসা যে হিসাবে তার পরিচিত। কিন্তু অন্য একটি মতে দেখা যাচ্ছে যে লুৎফুন্নেসা কোনো সম্ভ্রান্ত
বংশের কন্যা ছিলেন না। আলিবর্দী খান যে ওনারা বলতেছেন যে এক শ্রেণী ঐতিহাসিক বলতেছে সম্ভ্রান্ত বংশীয় ইরাজ খানের কন্যা যে উমদাতুন্নিসা, আবার বলতেছে যে ঐতিহাসিক উনি লুৎফুন্নেসা হিসাবে যে পরিচিত। একজন বলতেছেন না, লুৎফুন্নেসা বলা হচ্ছে যাকে, সেই যে একটা সম্ভ্রান্ত বংশীয় ছিলেন না, সেই যে একটা কৃতদাসী ছিল, তার নাম প্রকৃত নাম ছিল রাজকান্না রাজকান রাজকানা রাজকানা। সিরাজের মাতা আমিনা বেগম তাকে শিক্ষিত করে তোলেন এবং লুৎফুন্নেসা নাম দিয়ে সিরাজের সাথে বিবাহ দেন। দুটি মত আছে। যাই হোক, আমরা যে উমদাতুন্নিসা এই কথাটাও ইতিহাসে আছে, আবার লুৎফুন্নেসা সেই কথাটাও আছে যে হয়। তো যে যে আলিবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। তার যে ছোট মেয়ে সম্ভবত আমেনা বেগমের যে ছেলে সিরাজদৌল্লাকে তিনি বেশি যে আদর স্নেহ করতেন এবং তাকেই ক্ষমতা দিয়ে যান। এইটাকে তার অন্য মেয়েরা যে ছিল গসরি বেগম, রাবেয়া বেগম, তার পুত্র শওকত জং, তার সাথে জগৎ শেঠ, রায়দুল্লভ, তারপর মীর জাফর, এটা কৃষ্ণচন্দ্র, এর একটা গ্রুপ সবসময় চাইছিল যে তাকে বলে শওকত জংকে বসানোর জন্য। এখান থেকে এই এর ফাঁকে ইংরেজরা সুযোগটা নিয়েছিল। এই নবাবের অ্যান্টি গ্রুপটাকে যে উম, যে তারা ক্ষমতায় বসানোর চেষ্টা করেছিল এবং তাদেরকে সর্বতোভাবে সহযোগিতা দিত। তবে বিভিন্ন আলোচনা পর্যালোচনা ইতিহাসে দেখা যায় যে মীর জাফরকে যখন প্রধান সেনাপতি করা হয়, কিন্তু তার আমাদের বাসা বা ইংরেজ যেটা ওয়েলুর শাহ যেটা তার যেগুলো তার শুভাকাঙ্ক্ষী ছিল, তারা নিষেধ করছিল কি মীর জাফরকে সেনাপ্রধানের পদ না দিতে। কিন্তু যে এমনও দেখা যাচ্ছে যে পলাশীর প্রান্তরে যে যেই যখন ইংরেজরা যে দিক বিদিক হয়ে পড়ে, সেই মুহূর্তে সেই নবাবের কাছে এসে যে নবাবকে হত্যা করার জন্য আসছিল, তবে সেখানে নবাবের সৈন্য সংখ্যা বেশি থাকা সে সাহস করে নাই। সে তখন অন্য প্রস্তাব দিয়েছিল যে যুদ্ধ বন্ধ করার জন্য। এরকম কথাও ইতিহাসে পাতায় আছে। যদি সেই এই বিশ্বাসঘাতকতার জন্য যদি মীর জাফরকে যে ফেলে দেওয়া হতো, তাহলে ইংরেজরাও পরাজিত হতো, বা তার পিছনে যারা আসলো, যে ষড়যন্ত্রকারী যারা ছিল, তারাও যে পিছনে পশ্চাৎপদ গমন করতে বাধ্য হতো এবং নবাবের আনুগত্য করতে বাধ্য হতো। নবাব এই ক্ষেত্রে নবাব সিরাজদৌল্লার যে অনেকটা দূরদর্শিতা অভাব আছে। আমরা অতীতে ইতিহাসে যে আমরা দেখি যে সকল শাসকগণ বা এখনো বিভিন্ন দেশে যে সাম্প্রতিককালে রাশিয়া যে পুতিন আছে, তার যে অ্যান্টি যে একটা শক্তিশালী, যে তাকে কোথায় যাওয়ার জন্য যে বিমানে তাকে স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছিল, এরকম আছে। প্রত্যেক দেশেই আছে। প্রতিপক্ষ যখন মাথা চড়াই দিয়ে উঠে, যে ক্ষমতাসীন পক্ষ, তখন তাদেরকে হত্যা করার চেষ্টা করে বা হত্যা করেই ফেলে। তার পথ, রাজ্য শাসনের পথকে যে যেই কণ্ঠকাকীর্ণ করে বা যে শঙ্কামুক্ত বা বিপদমুক্ত করার যে চেষ্টা করে, যে সেখানে অতীতে করা আছে, বর্তমানেও আছে, সেটা যে একদম চলে গেছে যে তা না। যাই হোক, ঠিক আছে, তোমরা যে এই 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 যে এই পর্যন্ত আজকে। আমরা আগামী ক্লাসে যে নবাব সিরাজদৌল্লা বা ইংরেজদের সাথে কি চুক্তি হয়েছিল সেই নিয়ে আমরা যে আলোচনা করব। যে সকলে যে ভালো থাকো, যে আল্লাহ হাফেজ।